দর্শক স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সালেজুর চৌধুরী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজা সিটি খালি করতে হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গত 24 ঘন্টায় নিহত আরও 49 জন ফিলিস্তিনি। এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা পরিকল্পনার বিরুদ্ধে শনিবারও বিক্ষোভ হয়েছে ইসরায়েলে, আর অনেক দেশেই এই বিক্ষোভের উত্তাপ ছড়িয়েছে। গাজা সিটি ঘিরে মার্কিন ও নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে জোর তৎপরতা চালাচ্ছে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। এ লক্ষ্যে গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করতে হামলা আরও জোরদার করেছে দখলদার বাহিনী। গুড়িয়ে দিয়েছে জাতিসংঘের আশ্রয় কেন্দ্র। গত একদিনে প্রাণহানি প্রায় অর্ধশত ফিলিস্তিনির, বাস্তুচ্যুত আরও কয়েক হাজার মানুষ, অনাহারেও প্রাণ গেছে বেশ কয়েকজনের। নেতানিয়াহুর গাজা পরিকল্পনার বিরুদ্ধে ফুঁসে উঠেছে খোদ ইসরায়েলের জনগণ। শনিবার তেল আবিবের হোস্টেজে স্কোয়ারে সমবেত হন হাজারো মানুষ। হামাসের হাতে জিম্মিদের ফিরিয়ে আনতে অবিলম্বে যুদ্ধবিরতি চুক্তির দাবি তোলেন তারা। এই ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতারণার ফাঁদে পা না রাখারও আহ্বান জানান বিক্ষোভকারীরা। নেতানিয়াহুর গাজা খালি করার প্রতিবাদে সুইডেন, জার্মানি সহ বেশ কয়েকটি দেশে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। ইসরায়েলের গাজা আগ্রাসনের প্রতিবাদে সরব হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেয়র পদের ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলেও আখ্যা দেন তিনি। বলেন, যদি মেয়র নির্বাচিত হন তাহলে নেতানিয়াহু নিউ ইয়র্ক গেলে তাকে গ্রেফতারের নির্দেশ দেবেন। আসমাতুলি, নিউজ 24। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইসরায়েলে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার তেল আবিবে পৌঁছান তিনি। সফরে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন রুবিও। তার সফরে ইসরায়েল হামাস সংঘাত ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে, এমন তথ্য জানিয়েছে রয়টার্স। তবে তার সফরটি এখন এমন সময় হচ্ছে যখন কাতারে হামাস নেতাদের হত্যা চেষ্টা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। ক্রমশ তীব্র হচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। বিশেষ করে মাত্র 72 ঘন্টার ব্যবধানে ইসরায়েল, কাতার সহ অন্তত 6টি দেশে হামলা চালানোর পর এই উত্তেজনা চরমে উঠেছে। এমনকি ইসরায়েলে যাওয়ার আগে মার্কো রুবিও জানান, দোহা হামলা নিয়ে নাখোশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে জেএনজির আন্দোলনে নিহতদের শহীদ ঘোষণা করেছেন সুশীলা কার্কি। প্রত্যেক পরিবারকে 10 লাখ রুপি সহায়তা দেওয়ারও ঘোষণা দিয়েছেন এই প্রশাসন। এছাড়াও আন্দোলনে আহত 134 জন বিক্ষোভকারী ও 57 জন পুলিশ সদস্যদের জন্য বিনা খরচে চিকিৎসা ব্যবস্থাও করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়কে আন্দোলনে ক্ষয়ক্ষতির তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে নেপালের প্রধান রাজনৈতিক দলগুলোকে প্রেসিডেন্টের কাছে পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছে। প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল গত শুক্রবার পার্লামেন্ট ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। নেপালি কংগ্রেস, সিপিএন, ইউএমএল ও মাওবাদী সেন্টার সহ এক যৌথ বিবৃতিতে 8টি দল অভিযোগ করে প্রেসিডেন্টের এই পদক্ষেপ সংবিধান বিরোধী। পৌডেল সদ্য নিয়োগ পাওয়া অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে সংসদ ভেঙে দেন। অভিবাসন বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। শনিবার উগ্র ডানপন্থী রাজনৈতিক কর্মী টমি রবিনসনের ডাকে এই বিক্ষোভে যোগ দেন 1 লাখেরও বেশি মানুষ। এ সময় অভিবাসন সমর্থকরা পাল্টা মিছিল বের করলে সংঘর্ষ হয়, আহত বহু মানুষ। এ সময় কর্মসূচিতে সমর্থন জানিয়েছে যুক্তরাজ্যের সরকার পরিবর্তনের ডাক দিয়েছেন ধনকুবের ইলন মাস্কও। শনিবার লাখো মানুষের জমায়েতে অভিবাসনের বিরুদ্ধে গর্জে ওঠে ব্রিটেনের রাজধানী লন্ডন। তাদের দাবি, যুক্তরাজ্যে অবিলম্বে অবৈধ অভিবাসন বন্ধ করতে হবে। এই সময় আমাদের দেশ আমাদের ফিরিয়ে দাও, এই স্লোগানে প্রকম্পিত হয় সমাবেশস্থল। লন্ডনের এই বিক্ষোভের অন্যতম আহ্বায়ক ছিলেন উগ্র ডানপন্থী নেতা টমি রবিনসন। তার ডাকে অসংখ্য মানুষ রাজপথে নামেন এবং সরকারের অভিবাসন নীতির বিরুদ্ধে ক্ষোভ জানান। এই কর্মসূচির নাম দেয়া হয় ইউনাইটেড দ্য কিংডম। এতদিন আমাদের অবমূল্যায়ন করা হয়েছে। তারা যত আমাদের হারিয়ে দেবে, আমরা তত শক্তিশালী হয়ে ফিরে আসব। বিশাল এই সমাবেশে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যোগ দেন টেসলা প্রধান ও ধনকুবের ইলন মাস্ক। এই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী বামপন্থী কিয়ার স্টারমারকে নিশানা করেন তিনি। ডাক দেন সরকার পরিবর্তনের।
তবে প্রথম দিকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চললেও দুপুর গড়াতেই অভিবাসনের পক্ষের লোকজন পাল্টা মিছিল নিয়ে বের হওয়ায় অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের উপর চড়াও হয় পুলিশ। এতে শুরু হয় সংঘর্ষ, বহু মানুষ আহত হন। এই দেশে অবৈধ অভিবাসন বন্ধ করতে হবে, এটা আমাদের ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। ব্রিটেনে এখন বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে অভিবাসন। চলতি বছর এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক 28,000-এর বেশি অভিবাসী ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছে। এমন আবহে অভিবাসন বিরোধী এই বিক্ষোভ ক্ষমতাসীন স্টারমার সরকারের জন্য একটি সতর্ক বার্তা বলে মনে করা হচ্ছে। আসমা তুলি, নিউজ 24। রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। পাল্টা জবাবও দিয়েছে রাশিয়া। এদিকে নিরাপত্তার শঙ্কায় কিয়েভের সীমান্তবর্তী এলাকায় যুদ্ধবিমান মোতায়েন করেছে ন্যাটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ড ও রোমানিয়া। তাদের অভিযোগ, রুশ ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। রাশিয়ার অভ্যন্তরে ফের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির বাশকোর্তস্তানের ওফারে এক তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। এটি রাশিয়ার বড় তেল পরিশোধন কারখানাগুলোর মধ্যে অন্যতম। যদিও কিয়েভের ছোড়া 340টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে রুশ বাহিনী। একই সঙ্গে ড্রোন অভিযান সম্প্রসারণ করেছে মস্কো। এমন আবহে ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় যুদ্ধ বিমান মোতায়েন করেছে ন্যাটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ড ও রোমানিয়া। রোমানিয়ার অভিযোগ, তাদের আকাশ সীমায় রুশ ড্রোন প্রবেশ করেছে। রাশিয়ার উপর নাখোশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানান, ন্যাটো সবুজ সংকেত দিলে শিগগিরই রাশিয়ার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এদিকে রুশ আগ্রাসন মোকাবেলায় আবারও অর্থ সংকটের জানান দিয়েছে ইউক্রেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ডেনিস মিগাল জানান, আগামী বছর কমপক্ষে $120 বিলিয়ন প্রয়োজন হবে। এমনকি যুদ্ধ শেষ হলেও সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণের জন্য একই পরিমাণ অর্থের প্রয়োজন হবে বলে দাবি প্রশাসনের। আসপাতুলি, নিউজ 24। পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে সেনা কনভয়ে জঙ্গি হামলায় 19 সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 45 জন। সেনাবাহিনী জানিয়েছে, আফগান সীমান্ত ঘেঁষা বাদার এলাকায় কনভয় চলার সময় হঠাৎ হামলা চালায় টিটিপি। তীব্র গোলাগুলিতে 13 জঙ্গিও নিহত হয়। হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান। এদিকে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান সৈয়দ আসিম মুনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন এবং হাসপাতালে আহতদের খোঁজ নেন। সেই সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দেন, তার সরকার দেশে সন্ত্রাস মোকাবেলায় পূর্ণ শক্তি ব্যবহার করবে। স্পেনের রাজধানী মাদ্রিদের একটি ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় 25 জন আহত হয়েছে, যাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার মাদ্রিদের ভ্যালেকাসের একটি ক্যাফেতে ঘটে এই দুর্ঘটনা। এতে ক্যাফেটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় পুলিশ, দমকল, প্যারামেডিক ও ইমার্জেন্সি সার্ভিস টিম। আগুন নিভিয়ে দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। গ্যাস লিকেজ দুর্ঘটনায় নানান সম্ভাবনাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। নাশকতার কোনো বিষয় আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো দেশগুলো রাশিয়ায় তেল কেনা বন্ধ করলেই মস্কোর বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, ন্যাটোর দেশগুলো সম্মত হলেই এই পদক্ষেপ নেবেন তিনি। এ সময় চীনের ওপর 50 থেকে 100% শুল্ক আরোপ করতেও ন্যাটোর প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, এতে রাশিয়ার উপর চীনের কঠিন নিয়ন্ত্রণও খানিকটা দুর্বল হবে। ইউক্রেন যুদ্ধ শেষ করতে রাশিয়ায় জ্বালানি কেনা বন্ধ এবং চীনের ওপর ভারী শুল্ক আরোপ করাই সবচেয়ে ফলপ্রসূ বলে মনেও করেন ট্রাম্প। জার্মানির এক ব্যক্তি অলিভার স্টুসফেল এবারের 31টি বিয়ার মগ বহন করে বিশ্ব রেকর্ড ভাঙার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু মাঝপথে একটি মগ পড়ে যাওয়ায় তার সব পরিকল্পনা ভেস্তে যায়। এই ব্যর্থতায় অবশ্য হতাশ নন তিনি, বরং পরের বছরের জন্য স্থির করেছেন বড় লক্ষ্য। এর আগেও তিনি সফলভাবে গড়েছিলেন রেকর্ড। জার্মানির অ্যাবেন্সবার্গের মেলায় ঘটল এই মজার ঘটনা। আত্মবিশ্বাসের সাথেই
31টি বিয়ার ভর্তি মগ নিয়ে রেকর্ড গড়ার জন্য হাঁটছিলেন অলিভার স্ট্রুমফেল, কিন্তু কয়েক কদম এগোতেই একটি মগ ফসকে যায়, আর তাতেই সব শেষ। বিয়ারে ভেসে যায় চারপাশ। অলিভার জানান, একটি মগ পড়ে যাওয়ায় তার মনোযোগ নষ্ট হয়ে যায়, যার ফলে বাকিগুলোও পড়ে যায়। শেষ পর্যন্ত মাত্র 17টি মগ টেবিলে পৌঁছায়। যদিও 2017 সালে তিনি 29টি মগ বহন করে রেকর্ড গড়েছিলেন। তবে হাল ছাড়ার পাত্র নন তিনি। অক্টোবর ফেস্টের এই ওয়েটার আগামী বছর আবার চেষ্টা করবেন, আর এবারের লক্ষ্য লাকি নম্বর 33। নিবির আমিন, নিউজ 24। আর এই ছিল আজকের গ্লোবাল টাইমে। সাথে থাকা সবাইকে ধন্যবাদ।